আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের মাঝে আমি আবারও চলে আসলাম, ইমরান খান রোহান। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফটোশপের নতুন আরেকটি কোর্সে, যেটা হলো একদম বেসিক কোর্স। কারণ সবাই জানো যে খুব শীঘ্রই আমাদের ফটোশপের বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আসবে। তো ভাবলাম যে আমাদের কোর্স কোয়ালিটি কেমন হবে, আমি কিভাবে বোঝাই, বা সবাইকে কিভাবে আমি সাপোর্টটা দিব বা কিভাবে সার্ভিসটা দিব, এটার একটা বেসিক একটা ডেমো সবাই দেখুক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যারা আমার মতো স্টুডেন্ট আছে বা দেখা যাচ্ছে যে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের বাংলা কোনো একটা সম্পূর্ণ বাংলা ভাষায় ভালো একটা কোর্স খুঁজতেছো, তাদের জন্য এই ভিডিওটা বেশি বড় হবে না। আশা করতেছি যে সম্ভবত 15 থেকে 20 মিনিটের মধ্যে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে এবং রেগুলার ক্লাসগুলো এরকম ছোট করে পার্ট বাই পার্ট আসবে, যাতে কেউ বিরক্ত না হও। এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর লাস্টে জানিয়ে দিবা। আচ্ছা, তো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ফটোশপের আমরা ওপেন করেছি। এখানে কিন্তু আমি ফটোশপ 25 ইউজ করতেছি, তুমি চাইলে ফটোশপ 22 ইউজ করতে পারো, 23 ইউজ করতে পারো, 20। এটা তোমার পিসি কনফিগারেশনের উপরে ডিপেন্ড করবে। দেখা যাচ্ছে যে তোমার পিসিতে 8 জিবি র্যাম আছে, সেক্ষেত্রে তুমি ফটোশপ 20 বা 22 ইউজ করতে পারো। দেখা যাচ্ছে তোমার 16 জিবি র্যাম আছে, তো তুমি সেই ক্ষেত্রে ফটোশপ 22, 23, 24 তোমার যেটা ইচ্ছা তুমি ইউজ করতে পারো। ওকে, আচ্ছা, আমি সবাইকে কিন্তু তুমি করে কথা বলছি, কারণ তোমরা সবাই আমার খুব আপন বা কাছের মানুষ বলতে গেলে, ঠিক আছে? তো এখানে আজকের ক্লাসটার যদি আমি একটু ক্লাস টপিকটা বলি, এটা হলো বেসিক ডিজাইনিং ইন ফটোশপ। ওকে, সো ফটোশপ নিয়ে অনেকের অনেক ভয় থাকে যে ফটোশপের যখন ইন্টারফেসে কেউ ঢোকে বা ফটোশপের এই যে ইন্টারফেসটা আমি মাত্র দেখালাম না, এই ইন্টারফেসটা, এখানে ঢোকার পরে এখানের এই যে এতগুলো অপশন, এগুলো দেখে অনেকের মাথা কিন্তু গুলিয়ে যায় যে আসলে এগুলা কিভাবে কাজ করে, এই যে একটা ডিজাইন, এগুলো এত কঠিন কেন, কিভাবে করে। সো আমি আশা করি যে যে কোর্সটা চলমান হলো বা নতুন একটা ফ্রি কোর্স রানিং হলো, এটা দেখলে তোমাদের ফটোশপ পানির মতো ইজি লাগবে এবং আশা করি তোমরা নিজেরা এই বেসিকটা শিখে অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। ওকে, সো লেটস স্টার্ট। এখানে ফটোশপে ঢোকার পরে এখানে আমি একদম ইজিলি বলতেছি, ঠিক আছে, যাতে সবাই বুঝতে পারো। এখানে প্রথমে আমরা দেখতে পারবো যে ফটোশপের এখানে ছোট্ট করে একটা আইকন দেওয়া, তাই না? এটা হলো ফটোশপের আইকন, পিএস ফটোশপ। ওকে, তারপরে দেখতে পাচ্ছ যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট। এটা হলো উপরের হলো মেনু বার, ঠিক আছে? মেনু বার কি, উপরে সুন্দর করে মেনু আকারে সাজানো আছে কিছু জিনিসগুলো, যেগুলো আমাদের খুব কাজে লাগবে। যেমন ফাইলের মধ্যে কিন্তু আমরা ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আসবে এখানে অনেকগুলা। সো এইগুলার কিন্তু প্রত্যেকটারই একটা ডিফারেন্ট কাজ আছে। ওকে, সো আমরা যেহেতু নতুন, আমরা এত ঘাটাঘাটি করবো না, আমরা জাস্ট ঢুকবো ফটোশপে, ঢুকে যে কোনো একটা ছোট কাজ করে দেখবো যে আজকের ক্লাসটা কেমন লাগে বা ক্লাসে কি আমি আজকে দেখাই, এটা দেখো। সো এখানে রিসেন্টের মধ্যে প্রথমে কিন্তু বলছে ওয়েলকাম টু ফটোশপ ইমরান খান রোহান, আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। সো এখানে রিসেন্ট লেখা আছে। সো রিসেন্ট মানে কি আমরা সবাই জানি এখন বা ইতিমধ্যে। সো এখানে দেখো কয়েকটা ফটোশপ ডকুমেন্ট আছে, যেমন এই যে এগুলো ডিজাইন দেখতে পাচ্ছ, এগুলা আমার রিসেন্ট করা কিছু কাজ। ওকে, সো এগুলো তোমাদের হয়তো থাকবে না যদি ফটোশপ প্রথমেই তোমরা ঢোকো, এরকম কিন্তু থাকবে না। ওকে, সো এখান থেকে তুমি দুইভাবে যে ইমেজ বা যেটাই বলো যে যেটা এডিট করবা সেটা নিতে পারবা। একটা হলো নিউ ফাইল থেকে, আরেকটা হলো এই যে উপর থেকে। সো এখানে নিউ ফাইলটা একদমই কাছে বা একদমই ভিজিবল। আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক করলে আমাদের এখানে আরেকটা বক্স আসবে, ফ্লোটিং বক্স। এখান থেকে আমরা দেখতে পারবো যে নিউ ডকুমেন্ট থেকে এটা কি, আমরা যখন কোনো একটা জিনিসের কাজ করব, দেখা যাচ্ছে যে আমরা একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। সো ইউটিউব থাম্বনেলটা তোমরা দেখবা যে 16:19 একটা রেশিওর থাম্বনেল থাকে, যেটা হলো আমরা ইউটিউবে দেখতে পারি। অনেক সময় দেখবা যে ফেসবুকের একটা থাম্বনেল সাইজ থাকে, বা রিলস, তোমরা যখন রিলস স্ক্রল করো তখন কিন্তু দেখতে পারবা যে 9:16, ঠিক আছে? তার মানে চওড়ায় 9 এবং লম্বায় 16, আমার মোবাইল যে রেশিওটা সেটা। সো এগুলো কিন্তু ডিপেন্ড করে যে আমি কোন ডিজাইনটা করব। সো এখন যদি আমি থাম্বনেল ডিজাইন করতে চাই, তো থাম্বনেল ডিজাইনের এক্সপেক্ট রেশিওটা হলো 1280, ঠিক আছে? এখানে 1280 আর এটা হলো 720। ওকে, 720। এগুলার সাইজ আমি কিভাবে বলছি, এগুলো তোমরা গুগল করবে যে এইটার সাইজটা কি, ঠিক আছে? তো উপরে দেখতে পাচ্ছ যে প্রিসেট ডিটেলস বা এটার। সো আমরা এটার যদি ডিটেলস দিতে চাই যে থাম্বনেল, এগুলো হলো গুড প্র্যাকটিস, ঠিক আছে, বা এবিসি, আমরা এগুলার ফাইলের নামটা অ্যাকুরেট রাখবো। অনেকে ডিজাইনাররা আছে যারা হলো এগুলা হজবরল করে ফেলে, ডিজাইন করতে করতে অনেক সময় টায়ার্ড হয়ে যায়, লাস্টে এগুলোর নাম ঠিক রাখে না, পরে এই ফাইলগুলো খুঁজে পেতে কিন্তু অনেক কষ্ট হয়। ওকে, সো এখানে আমি নাম দিয়ে দিলাম, সাইজ দিয়ে দিলাম। এখানে রেজুলেশন জিনিসটা কি, ছোট ছোট পিক্সেল এগুলাকে বলে, যে 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে বা এটা ছবির মানটা কত ভালো হবে। সো এটার সর্বোচ্চ রেজুলেশন হলো 300, ঠিক আছে? আপাতত আমি 300 দিয়ে দিলাম। কালার মোডটা 8 জিবি থাকলো। এটা একটু ভালো করে দেখো, এটা হলো আমাদের ডকুমেন্ট সেট আপ, যে আমরা যেখানে কাজ
করবো ওই আর্টবোর্ডটার আমরা এখানকার বেসিক জিনিসগুলো ঠিক করে নিচ্ছি, বেসিক সেটিংটা। সো পিক্সেল পার ইঞ্চি, ঠিক আছে, রেজুলেশন নিয়ে তোমরা যদি গুগল একটু সার্চ করো যে হোয়াট ইজ রেজুলেশন, তোমরা কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবে বা গুগল থেকে কিন্তু লিখে দিবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমি 1280 পিক্সেল বাই 720 নিয়েছি, ঠিক আছে। সো এটা কিন্তু পিক্সেলে না নিয়ে ইঞ্চি, সেন্টিমিটার, মিটার এগুলোতেও কিন্তু নিতে পারো, বাট ওইগুলোর কিন্তু মান আলাদা। সো এখানে আমি পিক্সেলে নিচ্ছি, আমার ইজি হবে, তোমাদেরও ইজি হবে। তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আমি এখান থেকে হোয়াইট চাইলে হোয়াইট নিতে পারি, ব্ল্যাক চাইলে দেখো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওকে, সো আমি এখানে হোয়াইটে রাখলাম, হোয়াইট রেখে এখান থেকে এগুলো আর কিছু দেখা লাগবে না আপাতত। সো আমি এখান থেকে যদি জাস্ট ক্রিয়েট ক্লিক করি, দেখো এখানে কিন্তু আমার ডকুমেন্টটা চলে এসেছে। সো এটা হলো তোমার একদম ফটোশপে ঢোকার পরেই প্রথম এন্ট্রেন্স। আশা করি এতটুকু তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, সো ফটোশপে আমি যদি আমার শুরুর দিকের কথা বলি, আমি যখন 2020-21 দিকে ফটোশপ শিখি বা ফটোশপে নিয়ে ঘাটাঘাটি শুরু করি, তখন কিন্তু আমার কাছে ফটোশপের মানে কিভাবে কি করব, একটা জিনিস আমরা কিভাবে সুন্দর করে বানাবো, এগুলো কিন্তু কিছুই জানতাম না। সো আমি তখন কি করতাম, এইভাবে এক একটা টুলসে ক্লিক করতাম, এখান থেকে এরকম এরকম নাড়াচাড়া করতাম, এগুলো হাবিজবি আসতো, এগুলো আবার কেটে দিতাম। সো এইভাবে কিন্তু ফটোশপ শিখতে আমার একটু সময় লেগেছিলো, কারণ ইউটিউবে সেই পরিমাণে ভালো ভালো ভিডিও কিন্তু কন্টেন্ট আমরা পাইনি। সো এফটি থেকে আশা করি এই যে ফটোশপের ফ্রি কোর্সটা, এটা করলে অ্যাটলিস্ট তুমি মোটামুটি যদি ভালো শিখো এবং প্র্যাকটিস করো, আশা রাখি তুমি নিজে থেকে পড়াশোনার পাশাপাশি একটা আর্নিং সোর্স করতে পারবে। আচ্ছা, ভিডিও শেষ পর্যন্ত বা আজকের ভিডিও তো এটা একটা পার্ট হচ্ছে, এগুলো অনেকগুলো পার্ট আসবে। কোর্সের শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, কীভাবে কাজ করতে হয়, এগুলো সব কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করব। ওকে, সো প্রথমে দেখো আমি তোমাদেরকে এটা বলেছি যে এটা কিন্তু মেনু বার, ঠিক আছে। এখানে উপরে ফাইল, এডিট, এগুলো এক একটা কাজ আছে। তারপরে যদি একটু নিচে আসি, বাম সাইডে দেখলে এটা দেখতে পারবা যে এটা হলো টুল বার, ঠিক আছে। এটাকে বলে হলো টুল সেকশন, বা এটাকে তোমার এই যে এখানে যেগুলো দেখতে পারছো এগুলো প্রত্যেকটা একটা একটা করে টুলস। ওকে, সো এখানে টুলসের যে অপশনগুলা, এখানে কিন্তু এই যে অপশনগুলো আসছে, এই যে এই মেনু বারের নিচে এটা হলো অপশন বার। ওকে, আর এই যে তার নিচে দেখতে পাচ্ছ এগুলো হলো এক একটা ডকুমেন্ট। আমি যদি নতুন আর একটা ডকুমেন্ট নিয়ে কাজ করি, এখান থেকে আমি নতুনে যেয়ে এখান থেকে যদি আবার ক্লিক করি, এই দেখো এখানে কিন্তু আরেকটা ডকুমেন্ট চলে আসলো, এটা সাইজ কিন্তু অটোমেটিক আলাদা হয়ে গেছে। সো এই যে একটা ডকুমেন্ট, এই যে একটা ডকুমেন্ট, দুইটা কিন্তু দুইটা আলাদা ডকুমেন্ট। সো এখানে আমার দেখাচ্ছে, সো আমি কিন্তু একসাথে অনেকগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারি। আজকে কিন্তু একদমই বেসিক আমি ফটোশপের জাস্ট তোমাদেরকে পরিচয় করাই দিচ্ছি, নেক্সট ক্লাসে এগুলার কাজ দেখাবো। ওকে, আমি খুব সুন্দর করে শিডিউল করেছি এগুলা। দেখো এটা হলো মুভ টুল, ঠিক আছে। মুভ টুলকে যদি আমি একটু ধরি, এখানে দেখো ছোট্ট একটা ইসের ভিতর দেখা যাচ্ছে যে কোনো কিছুকে ধরে আমরা কিন্তু মুভ করতে পারি। সাপোজ আমি এখানে একটা শেপ নিলাম, ঠিক আছে, সাপোজ এখানে একটা শেপ নিলাম, এখন আমি চাচ্ছি যে এই শেপটা এইদিকে নিয়ে যাব, এটা কিভাবে নিব? সো এটা অবশ্যই তোমাকে মুভ টুল দিয়ে করতে হবে। এই যে মুভ টুল দিয়ে এভাবে ধরে আমরা কিন্তু এটাকে মুভ করতে পারবো। ওকে, তারপরেরটা কি, সিলেকশন টুল। ওকে, সিলেকশন টুলটা কি, এখান থেকে তুমি এটাকে সিলেক্ট করতে পারবে। দেখো এখান থেকে এইটুকু সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি মুভ টুলে ক্লিক করি, এখান থেকে একটু এইভাবে এটাকে মুভ করি, বা দেখা যাচ্ছে যে আমি একটু কেটে ফেলতে চাচ্ছি, সো এখান থেকে আমি কিন্তু এটা অনেকভাবে করতে পারি। সো আপাতত এটা দেখাচ্ছি না, এটা একটু জটিল হয়ে যাবে তোমাদের জন্য কাটাকাটি। সো দেখো এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটা করেছি। তারপরে আমি এরপরে যদি দেখাই, সিলেকশনটা যে কোনো কিছু সিলেক্ট করার জন্য আমি ইজিলি তোমাদেরকে এগুলো শেখাচ্ছি, এগুলার বিস্তারিত কিন্তু আরও অনেক কাজ আছে, এগুলো কিন্তু আসবে। ওকে, এটা হলো সিলেকশন টুল, ঠিক আছে। এখানে আমি যদি ক্লিক করি, দেখো এখানে কুইক সিলেকশন টুলের মাধ্যমে তোমার বিভিন্ন জায়গায়, যেমন এখানে সিলেক্ট হয়ে গেল, এদিকে যদি আমি চাই সিলেক্ট করতে পারবো। এটা কি, সিলেক্ট করে কোনো একটা স্পেসিফিক এরিয়ার উপরে যখন আমি কাজ করতে যাব, তখন কিন্তু এইভাবে সিলেকশন করে করে কাজ করতে পারো। আচ্ছা, আমি এখন দেখতে পাচ্ছ যে আমি ব্যাকে আসছি, এটা কিভাবে, এটা হলো আন্ডো এবং হলো রিডো, ঠিক আছে। আন্ডো আর রিডো। আন্ডো জিনিসটা কি, মানে মনে করো আমি কোনো একটা জিনিস করে ফেলছি, ঠিক আছে। সাপোজ এখানে আমি বক্সটাকে, এখানে আছে তো বক্সটা আমি ডান দিকে সরাই নিছি, সো আমি চাচ্ছি যে আবার বক্সটা এইদিকে যাক, আমি হাত দিয়ে সরাবো না। সো Ctrl+Z, কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+Z ক্লিক করলে দেখো আবার কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমি যদি চাচ্ছি যে আবার আগের স্থানে যাবে, তখন Ctrl+Shift+Z, সরি Ctrl+Z আসলো, Ctrl+Alt+Z। ওকে, Ctrl+Alt+Z দিলে আবার আগের স্থানে চলে আসবে, মানে আন্ডো আসবে, Ctrl+Z দিলে, আর Ctrl+Alt+Z দিলে রিডো হবে। ওকে, সো দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস আমি শেখাই দিই, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে, ঠিক আছে, অল্টার যেটাকে বলে সবাই, অল্ট প্রেস করে আমি যদি এখানে ধরি, দেখো আমার কিন্তু এখানে কার্সরের যেই আইকনটা ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো এখন কিন্তু নর্মালি মুভ টুল, এই যে কার্সরের এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ছোট্ট করে মুভ টুলের একটা আইকন, বাট আমি যদি এখন এখানে
যেই অল্টার প্রেস করব তখন কিন্তু দেখো দুইটা হয়ে গেছে, একটা সাদা উপরে আরেকটা হলো নিচে। সো এখান থেকে যদি আমি এভাবে একটা টিপ দিয়ে ডান দিকে নিয়ে আসি, দেখো এখানে কিন্তু আরেকটা হয়ে গেল। সো এটা কি করলো, এটা কপি করছে, ঠিক আছে, একটাকে ধরে আরেকটা কপি করা বা ডুপ্লিকেট করতেছে। সো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করলেও ডিলেট হয়ে যাবে, আবার Ctrl+Z দিয়ে আমি যদি ডিলেট বাটনে চাপ দিই এখান থেকে ডিলেট দিলেও কিন্তু ডিলেট হয়ে যাবে। সো আমি এগুলো ডিলেট করে দিচ্ছি। ওকে, সো আজকে আমরা কী কী কাজ শিখলাম? আজকে আমরা মুভ টুল দেখলাম, ফটোশপের ইন্টারফেস দেখলাম, তারপরে এখান থেকে সিলেকশন টুলস, আর এটাও কিন্তু এক ধরনের টুল, এটা হলো কুইক সিলেকশন টুল আছে, এখানে অবজেক্ট সিলেকশন টুল আছে, ম্যাজিক ওয়েন টুল আছে, এটা হলো ক্রপ টুল। আমরা নর্মালি কি দেখি, যে কোনো একটা ছবি আমরা যখন ফোনে এডিট করি তখন কি আমরা দেখি না যে অনেক সময় আমাদের ছবিটার বেশি অংশটা চলে আসছে, আমরা বাকি অংশটা কেটে দিব। সো এইভাবে কিন্তু ক্রপ করা যায়, এটা সাইজও কিন্তু তখন ছোট হয়ে যাবে। দেখা যাচ্ছে আমি একটু লম্বাটে একটা ছবি চাচ্ছি 16:19 রেশিওতে। সো এই যে এটা কিন্তু 16:19 হয়ে গেল একটা মোবাইল ভিউতে, তাই না? আচ্ছা, তারপরে আরও কিছু টুলের কাজ দেখাই, যেমন হলো এখানে বেসিক যেই টুলসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়, টেক্সট টুল। টেক্সট টুলটা কিন্তু অনেক প্রয়োজন, কারণ তোমরা জানো যে ডিজাইনে লেখা থাকবে, লেখা ছাড়া ডিজাইন কিন্তু সহজ হয় না, বা দেখা যাচ্ছে একটা ম্যানিপুলেশন করছে ওখানে কিন্তু ছোটো ছোটো কিছু টেক্সট দেওয়া থাকতে পারে। ওকে, সো টেক্সট টুলের মধ্যে আমি একটু জিনিসটা দেখাই, এখান থেকে ফন্টটা আমি আগে ঠিক করে নিই। এখান থেকে একটা ফন্ট দিলাম, এই যে টেক্সট দিলে কিন্তু এখানে লরেম ইপসম একটা ফন্ট বা লেখা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? সো টেক্সট টুল দিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু আমাদের একটা টেক্সট চলে আসবে। তো এখন এই টেক্সটটা আমি এডিট করব কি করে? সাপোজ এখানে টেক্সটটা আছে, এখন আমি যদি ডাবল ক্লিক করব তখনই কিন্তু এটা এডিট করা যাবে। এখানে যদি ডাবল ক্লিক করি, মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলাম, করে যদি আমি এখানে লিখি যে আমার নাম রোহান খান, ওকে, সো এখানে কিন্তু আমি কি করলাম, ডাবল ক্লিক করে এডিট করলাম। এখন এটাকে আমি ছোট বড় করব কি করে? আচ্ছা, এখন এটাকে ছোট বড় করার বেশ কিছু অপশন আছে, যেমন কিবোর্ড শর্টকাট থেকে Ctrl+T দিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করে একভাবে ছোট করতে পারি। তারপরে এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখো ডান সাইডে কিন্তু একটা জিনিস এখনও পর্যন্ত দেখানো হয়নি, এটা হলো লেয়ার প্যানেল। ওকে, এই যে এটা হলো লেয়ার, এই যে আমি এটাকে যদি টিপ দিয়ে ধরে আমার বাম সাইডে নিয়ে আসি, এই লেয়ারের উপরে এটা কিন্তু আলাদা হয়ে গেল। এদিকে আমার এখন আপাতত জানার দরকার না, জাস্ট আমাদের বেসিকটা জানা দরকার। সো লেয়ার জিনিসটা কি? লেয়ারিং হলো এখানে আমি যে একটা টেক্সট নিলাম, ঠিক আছে, টেক্সটটা কিন্তু একটা লেয়ার, এটা একটা লেয়ার, ঠিক আছে। এই লেয়ারগুলো কি প্রত্যেকটা স্তর, এক একটা ভিন্ন ভিন্ন স্তর। আমি যদি এইভাবে একটা সাজাই, তার উপরে যদি আরেকটা দিই, কোনটা আগে দেখা যাবে এবং কোনটা পরে দেখা যাবে, আমার হাতের দিকে খেয়াল করো, দেখা যাচ্ছে যে আমি এই যে লেয়ার, ঠিক আছে, এটা হলো আমার প্রথম লেয়ার, আমি এখন চাচ্ছি যে এই লেয়ার উপর আরেকটা কিছু যাবে এবং এটাও কিন্তু দেখা যাবে। সো এইভাবে কিন্তু আমি দিয়ে রাখতে পারি। এখন দেখা যাচ্ছে যে আমি এটাকে এখন প্রথমে দেখাবো, সো এখান থেকে ধরে আমি কিন্তু এটাও আবার প্রথমে দেখাতে পারি। সো এই জিনিসটা এখান থেকে খুব সহজেই করতে পারবে। ওকে, সো এখান থেকে ধরে 1 মিনিট আমি একটু আমার নেটটা অফ করে দিই, কারণ নেট না অফ করলে ফোনে কল আসলে আমার ভিডিওটা কেটে যাবে, আমি আবারও সরি। সো এখান থেকে আমি যদি আরেকটু ক্লিয়ারলি তোমাদের বোঝাই লেয়ার জিনিসটা কি, সাপোজ এখানে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে, শেপে কিন্তু একটা রয়েছে। সো আমি আরেকটা শেপ কপি করলাম, এখন কপি করে আমি এটার কালার এখন করে দেবো চেঞ্জ। এখান থেকে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, আমি পরবর্তী ক্লাসে দেখাবো, আমি তোমাদের জাস্ট লেয়ারটা বোঝানোর জন্য। সো দেখো এখানে কিন্তু দুইটা, এই যে এটা কিন্তু নিচে, এটা উপরে, এই যে এখানেও কিন্তু দেখা যাচ্ছে এটা উপরে এবং এটা যখন সিলেক্ট করবো এটা নিচে। এখন যদি আমি এটা ক্লিক করে এর উপর দিয়ে দেই তখন কিন্তু দেখবা যে এটা কিন্তু এর উপরে চলে আসছে, তাই না? সো লেয়ার জিনিসটা এরকম, আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক লেয়ার লাগে, দেখা যাচ্ছে 400-500, যারা মানে ম্যানিপুলেশন টাইপের কাজ করে বা পোস্টার টাইপের কাজ করে তারা কিন্তু জানে যে অনেক লেয়ারের কাজ কিন্তু করতে হয়। সো লেয়ার ম্যানেজমেন্টগুলো আমাদের ভালো মতো শিখতে হবে। ওকে, সো তারপর আরেকটা জিনিস দেখাই, শেপ টুল। এটা হলো শেপ টুল, ঠিক আছে, বা রেক্ট্যাঙ্গেল, আমি সহজ ভাষায় বলি, শেপের মধ্যে গেলে আমরা কিন্তু এগুলো পাবো। রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা এখানে ইল্যাপস পাবো, ট্রায়াঙ্গেল পাবো। ট্রায়াঙ্গেলটা কি? এখান থেকে এই যে 3 কোণা, ঠিক আছে, তারপরে এখান থেকে স্কোয়ার বা হলো রেক্ট্যাঙ্গেল 4 কোণা আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি। তারপরে এটা কি? ইল্যাপস টুল বা হলো রাউন্ড টুল, মানে রাউন্ড আমরা যে কোনো ধরনের কিছু নিতে পারি। তারপরে এটা পলিগনালে কি 6টা মাথা থাকে, সরি 5টা মাথা থাকে না, 5টা মাথা কিন্তু আছে। তারপরে আমরা লাইন টুল, এখান থেকে কিন্তু আমরা লাইনও নিতে পারবো, এই যে বিভিন্ন ধরনের লাইন। আরেকটা আছে স্টার্ট টুল, ঠিক আছে, বা কাস্টম টুল। কাস্টম টুলটা কি? এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু চাবে যে কয়টা লাগবে বা এই টাইপের কিন্তু আমরা নিতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু কাস্টম টুলের মধ্যে অলরেডি একটা জিনিস আসছে, সেটা কি আমি যদি একটু দেখাই, কাস্টম এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস নিতে পারি, এটা একটু অ্যাডভান্স লেভেলের, আমরা পরে আলোচনা করবো এটা নিয়ে। সো শেপটা গেল, শেপ নিয়ে আমরা ব্যাপক কাজ করব, এটা আমরা পরে। আচ্ছা, এই যে হ্যান্ড টুল, আমি কিন্তু স্পেসিফিক টুলগুলো নিয়ে দেখাচ্ছি, আরও যে টুলসের কাজ আছে এগুলো কিন্তু দেখাবো। হ্যান্ড টুলটা কি? এই যে আমরা যখন ফটোশপে কাজ করছি অনেক সময় দেখা যায় যে আমরা
সাপোজ আমরা একটা খাতায় লিখতেছি, এইভাবে লিখতেছি। সো আমাদের মাঝে মাঝে মনে হয় যে খাতাটা এখান থেকে সরাই, এইদিকে নিয়ে যে একটু এইদিকে লিখি, ঠিক আছে? সো এই জিনিসটা করে কিন্তু এভাবে যে এই যে সাপোজ এখানে একটা লেখা বা আমি একটা কাজ করছি, আমার মনে হচ্ছে যে আমি এইদিকে রাখবো না, সো আমি এটাকে ধরে এইদিকে নিয়ে যে কাজ করতে পারি, এইদিকে নিয়ে যে কাজ করতে পারি, বড় ছোট করতে পারি। সো এটা কিন্তু আমাদের সরি ইচ্ছা মতো। সো আমি এখানে দেখতে পাচ্ছ যে বড় ছোট করতেছি, এটা কিভাবে? এটা আমরা দুইভাবে করতে পারি। এটা ম্যানুয়ালি, দেখো এখানে একটা অপশন আছে যে জুম ইন জুম আউট, ঠিক আছে? সো এটা যদি আমি এখানে মাঝখানে মানে ভিতরে ক্লিক করি তাহলে কিন্তু একটা একটা করে বড় হবে, ঠিক আছে? সো আমি যদি বাইরে থেকে ক্লিক করে আবার মাঝখানে নিয়ে যাই তখন কিন্তু ছোট হচ্ছে, ঠিক আছে? এটা হলো ম্যানুয়ালি। আর শর্টকাটের মধ্যে যদি আমরা করতে চাই, আমরা জাস্ট এখানে অল্ট প্রেস করব, ঠিক আছে? অল্ট প্রেস করে মাউসের নিচের দিকে স্ক্রল করলে এটা ছোট হয়ে যাবে এবং অল্ট প্রেস করে উপরের দিকে স্ক্রল করলে এটা বড় হয়ে যাবে। আচ্ছা, সো এই গেল জুম ইন জুম আউটের কাজ, হ্যান্ড টুলের কাজ গেল। পেন টুল কি? পেন টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাস্টম সিলেকশন করতে পারবো যে কোনো জিনিস, ঠিক আছে? এই যে এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস সিলেক্ট করতে পারি। পেন টুল ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে সব থেকে বেশি কাজে লাগে, এছাড়াও পেন টুলের অনেক কাজ আছে, ঠিক আছে? সো এগুলো আমরা আপাতত না রাখি, এটা আমরা আপাতত ডিলিট করে দিই। পেন টুলের কাজ আমরা আস্তে আস্তে দেখব। গ্রেডিয়েন্ট টুলটা কি? গ্রেডিয়েন্ট তোমরা জানো না যে গ্রেডিয়েন্ট হলো দুইটা কালারের সংমিশ্রণ, বা দেখা যাচ্ছে ভিন্ন কালারের সংমিশ্রণ, যেখানে আমরা এক সাইডে একটা কালার দেখতে পারি, অন্য সাইডে আরেকটা কালার হতে পারে, অনেক বা ভিন্ন কালার একটা মিশ্রণ হতে পারে, ঠিক আছে? সো আমি যদি এখান থেকে এই দেখো উপরে দেখতে পাচ্ছ, এই যে এগুলো হলো গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে গ্রেডিয়েন্ট নিয়ে ক্লাস নিতে গেলে অনেক বড় ক্লাস হয়ে যাবে কালার থিওরির উপরে। ওকে, তারপর এখানে আরও কিছু টুল আছে, বাট আজকে আমরা এগুলো দেখবো না। আজকে এই সাইডে যেগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো একদম ডান কর্নারে চলে গেলে তোমরা দেখতে পারবে যে এখানে কালার প্যানেল আছে। সো আমার এখানে কিন্তু আরেকটা জিনিস বলি, তোমাদের এখানে অনেক কিছু নাও থাকতে পারে। এটা তোমরা কিভাবে আনবা? উইন্ডো, ঠিক আছে? উইন্ডো বাটন পাবো উপরে মেনু বারে। উইন্ডো থেকে এখানে দ্বিতীয় অপশনে গেলে দেখতে পারবা যে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে আসলে দেখো ইসেনশিয়াল ডিফল্ট আছে, আমরা গ্রাফিক্স অ্যান্ড ওয়েব দিলাম। ওকে, আমি একটু কলটা কেটে দিই, খুবই দুঃখিত। গ্রাফিক্স অ্যান্ড ওয়েবে দিলে কিন্তু এটা চলে আসতো উইন্ডো, ওয়ার্ক স্পেস, তারপরে পেইন্টিং। পেইন্টিং দিলে দেখো এখানে আবার ভিন্ন রকম চলে আসছে, ঠিক আছে? সো এটা কিন্তু তোমরা ফুললি কাস্টমাইজেবল, নিজের মতো করে তুমি সাজায় নিতে পারো যখন তোমার যেটা লাগবে। দেখো আমি যখন এখানে করব তখন কিন্তু এখানে ছোটোর মধ্যে দেখাচ্ছে, ঠিক আছে? যে আমি কোথায় কী করছি, বা এই নেভিগেশন বার যেটা আছে এটা কিন্তু দেখাচ্ছে। লেয়ারটাকে আমি এদিকে রাখতে পারি, চ্যানেলটাকে ধরে এদিকে রাখতে পারি। চ্যানেলের কাজ আপাতত নাই, চ্যানেলের কাজ পরে আমরা অ্যাডভান্সে যে তখন দেখবো। সো এই জিনিসটা আমরা যারা ডিজাইনার আছি তারা কি করি, আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় লেয়ারটাকে এদিকে রাখি। আমি নর্মালি লেয়ারগুলো এদিকেই রাখি কারণ দেখতে সুবিধা হয়, বারবার ঘাড় ঘোরা এইভাবে দিয়ে তো দেখা সম্ভব না, তাই না? সো সেই ক্ষেত্রে আমাদের সুবিধা মতো আমাদের যে জায়গাটা ফ্লেক্সিবল মনে হয় বা যেখানে রাখলে সুবিধাবোধ মনে করি ওখানে কিন্তু রাখতে পারি, চাইলে তোমরাও রাখতে পারো। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এই যে টুলগুলা, এগুলাতে একটা বেসিক যে ডিজাইন করতে হয় বা নর্মালি যে কীভাবে কী করতে হয় এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে শিখবো। আজকের ক্লাসটা অলরেডি 17 মিনিট হয়ে গেছে। সো আজকে আর বেশি না কথা বলি, ক্লাসটা কেমন লাগলো, বা যে তুমি যদি একদমই নতুন হয়ে থাকো ফটোশপটার এই যে ক্লাস 1টা, এটা আশা করি একটু হলেও তুমি বুঝতে পারবা। আর যদি তোমার ইন্টারেস্ট থাকে আশা করি এই পুরো ক্লাসটাই তুমি বুঝতে পারছো। সো দেখা হবে ক্লাস 2তে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই বেশি বেশি পড়াশোনা করো। পড়াশোনার পাশাপাশি এই যে স্কিলগুলো এগুলো গেইন করার চেষ্টা করো, ঠিক আছে? কারণ এগুলাই কিন্তু তোমার চাকরি ক্ষেত্রে বলো বা জীবনের ক্ষেত্রে বলো, আর্নিং করতে গেলে কিন্তু এগুলা খুব ভালো কাজে দিবে। ওকে, আর যারা মোবাইলে ডিজাইন শিখতে চাচ্ছ তাদের জন্য একটু সাজেস্ট করতে পারি যে একই ডিজাইন মোবাইলে কী করে শিখতে হয়। আমাদের কিন্তু মোবাইল গ্রাফিক্সের অলরেডি কোর্স আছে, মোবাইল গ্রাফিক্স মাস্টার কোর্স ব্যাচ 1, এবং আমরা ব্যাচ 2 কিন্তু খুব দ্রুতই চালু করব। সো ইউটিউবে আমার চ্যানেল আছে, দেখো ইমরান খান রোহান, এখানে কিন্তু মোবাইল গ্রাফিক্সের যাবতীয় অনেক ধরনের ডিজাইন আছে যেগুলো তোমরা দেখে দেখে ফ্রিতে শিখতে পারো, ঠিক আছে? এখানে যেই ডিজাইনের ক্লাসগুলো দেওয়া আছে এগুলো দেখে অনেক স্টুডেন্ট অলরেডি আর্নিং শুরু করে দিছে, ঠিক আছে? আর যারা প্রফেশনালি ফটোশপ শিখে আর্নিং শুরু করতে চাচ্ছ তারা কিন্তু এই যে আমার যে ভিডিওর যেই একটা প্লেলিস্ট তৈরি করতেছি এটা কিন্তু রেগুলারলি ফলো করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে ক্লাস 2তে। আল্লাহ হাফেজ।